প্রত্যুষ মুচকি হেসে বলল, চা নাকি কফি? চা আমার জন্য বেশি কমফোর্ট, তবে আজকে একটু কফি হলে ভালোই হবে। ওয়েট, আমি বানাচ্ছি। তারপর ছাদে গিয়ে না হয় কথা হবে। এই সময়ে? কেন, ভয় হচ্ছে? ছাদ থেকে ফেলবো না, ভয়ের কি আছে? আরে না, ভয় কেন হবে? তবে আজকেই এই বাড়িতে এলাম, আপনার বোনের টিচার আমি, বাড়ির মানুষ কি মনে করবে? টিচার হওয়ার আগে কিন্তু পরিচয়টা আমার সঙ্গেই হয়েছিল। তা ঠিক। তৃষা মুচকি হাসল। ছাদে এসে দুজনে কার্নিশে পাশাপাশি বসে পড়ল। রাত তখন অনেকটাই হয়েছে। শহরের আলো নিচে ঝলমল করছে, তবে ওপরে আকাশ পুরো অন্যরকম। আধখানা চাঁদ ভেসে আছে, চারপাশে অগণিত তারা। প্রত্যুষ চুপচাপ তাদের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর বলল, চাঁদটাকে যত দেখি ততই মনে হয় ও একেবারে নিঃসঙ্গ। কোটি কোটি তারা আছে চারপাশে, তবুও সে কত একা। তৃষা হালকা হেসে জবাব দিল, চাঁদের এই নিঃসঙ্গতাই ওকে আলাদা করেছে। যদি সবার মতো হতো তাহলে হয়তো আমরা ওর দিকে এমনভাবে ফিরে তাকাতামই না। প্রত্যুষ দীর্ঘশ্বাস ফেলে বলল, কিন্তু আলাদা হয়ে থাকাটা কি সুখের? আমাদের জীবনও তো এমন, ভিড়ের মধ্য থেকেও একা হয়ে যায় আমরা। এই একাকিত্ব কি আদৌ সুখ দেয়? তৃষা একটু থেমে গম্ভীর হলো। হয়তো এটাই বাস্তবতা। সবাই ভাবে তার চারপাশে অনেক মানুষ আছে, কিন্তু শেষমেশ নিজের লড়াইটা একাই করতে হয়। হাওয়া একটু জোরে বইল, তৃষার চুল উড়ে বাতাসে। প্রত্যুষ চুপচাপ তাকিয়ে রইল। তৃষা এবার বলল, আপনি কি খেয়াল করেছেন, দিনের আকাশে আমরা চাঁদকে দেখি না, কিন্তু সে তখনও থাকে। জীবনের অনেক সম্পর্কই এরকম, চোখে দেখা যায় না অথচ আছে। প্রত্যুষ মৃদু হেসে সায় দিল। হ্যাঁ, হয়তো আমরাও তাই সব কথা বলি না, তবু আকাশের মতোই চুপচাপ পাশে থেকে যাই। আচ্ছা, তুমি খেয়াল করেছ শহরটা দিনে যত কোলাহল করে রাতে ততটাই একা হয়ে যায়? তৃষা চায়ের কাপটা আঁকড়ে ধরে বলল, শহর একা হয় না, একা হই আমরা। দিনের ভিড়ে সেটা বুঝি না, রাতের আকাশের নিচে টের পাই। প্রত্যুষ হালকা হেসে ফেলল। তুমি সব কিছুকে এত দার্শনিকভাবে দেখো কেন? এটা দর্শন নয়, এটা তো বাস্তবতা। আমরা কত দৌড়াই, কত হাসি, কত আনন্দ করি, অথচ শেষমেশ নিজেদের ঘরে ফিরে আবার চুপ হয়ে যাই। সত্যি কথা বলতে কি, আমি না মাঝে মাঝে ভয় পাই ভবিষ্যৎ নিয়ে। এই যে পড়াশোনা, কাজ, শেষমেশ কি এসবের ভিড়েই আমাদেরকে হারিয়ে যেতে হবে? আমি তোমাকে আরো কাছে থেকে, তুমি আমাকে আরো কাছে থেকে যদি জানতে চাও, তবে ভালোবাসা দাও, ভালোবাসা নাও, ভালোবাসা দাও, ভালোবাসা নাও। প্রত্যুষ গম্ভীর হলো। আলাদা হয়ে থাকা সহজ নয়, আবার ভিড়ের সঙ্গে মিশেও নিজের মতো থাকা কঠিন। এই তো আমাদের লড়াই। কিছুক্ষণ তারা চুপ করে রইল। ওপরে তারাগুলো মিটিমিটি কেমন জ্বলছে, তাকিয়ে আছে তাদের দিকে। তৃষা নড়ে চড়ে বলল, আপনি কাউকে ভালোবেসেছেন কখনো? ভালোবাসার মতো সৌভাগ্য আমার জীবনে আসেনি, তবে একজনকে ভালোবাসতে দেখেছি, ধ্বংস হতে দেখেছি খুব কাছ থেকে। একতরফা ভালোবাসার ক্ষমতা সেদিন অনুভব করেছিলাম। তৃষা চুপচাপ শুনছিল। প্রত্যুষ পুনরায় ধীরে বলল, অদ্ভুত না, একতরফা ভালোবাসা মানুষকে যতটা কষ্ট দেয় ততটাই বাঁচিয়ে রাখে। মনে হয় কেউ জানুক না জানুক, আমি অন্তত তাকে ভালোবেসেছি, এইটুকুই আমার বেঁচে থাকার কারণ, আমার জন্য এক টুকরো সান্ত্বনা। তৃষা ম্লান হেসে সায় দিল। কিন্তু সান্ত্বনা চিরকাল টেকে না, একসময় সেই ভালোবাসাই একাকিত্ব হয়ে ফিরে আসে। দুজনেই কিছুক্ষণ চুপ। বাতাসে কেবল ঝাপটায় কাগজের শব্দ। প্রত্যুষ এবার গম্ভীর হয়ে বলল, ভালোবাসার আসল ভয়টা কোথায় জানো? শুরুতে নয়, শেষের দিকে। যখন বুঝি সব শেষ হয়ে যাচ্ছে, তখনও বুকের ভেতর অনুভূতি থেকে যাচ্ছে, ভালোবাসা থেকে যাচ্ছে। বিচ্ছেদ আসলে ভালোবাসাকে মারে না, বরং আরও জাগিয়ে তোলে। তৃষা ধীরে ধীরে মাথা নাড়ল। তার চোখ কোথাও দূরে। হয়তো ঠিকই, ভালোবাসা তো শেষ হয় না, শুধু মানুষগুলো আলাদা হয়ে যায়। আমরা ভাবে ভুলে গেছি, আসলে ভুলতে পারি না, বরং নীরবতার ভেতর আরো তীব্র হয়ে ওঠে ভালোবাসার ক্ষত। প্রত্যুষ মৃদু হেসে বলল, তাহলে কি ভালোবাসা মানে শেষমেশ একাকিত্ব?
তৃষা উত্তর দিল না। হাওয়ার ঝাপটায় তার চুল এলোমেলো হলো। সে কেবল দম নিয়ে বলল, হয়তো, তবুও মানুষ বারবার ভালোবাসে, কারণ একাকিত্বের ভেতর যে শূন্যতা, এটা সেটা ঢাকতে হলেও ভালোবাসতে হবে। বারবার, শতবার। নতুন কাউকে নয় তো একজনকেই বহুবার। জানো, আমি মাঝে মাঝে ভাবি আমরা এত ভেতরের কথা আকাশের সঙ্গে বলি, অথচ একে অপরকে বলার সাহস হয় না। তৃষা কাপ থেকে শেষ চুমুক নিয়ে উত্তর দিল, কারণ আমরা জানি কথা বললে হয়তো বাস্তবতা পাল্টে যাবে, আর আমরা কেউ হয়তো সেটা চাই না। তৃষা এবার প্রত্যুষের দিকে তাকালো। প্রত্যুষ আর তাকালো না, কেবল বলল, চল নেমে যাই, রাত অনেক হলো। আকাশ থাক তার মতো, আমরা আমাদের ব্যস্ততায় ফিরি। রাতের আকাশ ঘন অন্ধকারে ঢাকা। দূরের শহরের একটানা মৃদু বাতি আর ধূসর আলো ফাঁকে ফাঁকে ছায়া ফেলছে। রাস্তার ধারে দাঁড়ানো বাইকগুলো লাইট ঝলমল করছে। ইঞ্জিনের তাপে বাতাস কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে। প্রেম নেওয়াজ হেলমেট ঠিক করে বসেছে তার বাইকে। তার পাশে দলমতের কিছু সদস্য। প্রস্তুত? তার দলের একজন জিজ্ঞেস করলো। প্রেম শুধু মাথা নাড়ল। কোনো শব্দ নেই। প্রেমের ওপরের দিকে কালো লেদারের জ্যাকেট, কাঁধ এবং কোমরের চারপাশ প্যাডিং দিয়ে তৈরি। জ্যাকেটের পেছনে সূক্ষ্ম স্টাইপ, যা বাইকের লাইটে ঝলমল করছে। নিচে পড়া ডার্ক গ্রে বা ব্ল্যাক ফিটেড জিন্স, পায়ে মোটরসাইকেল বুট, পায়ের গোড়ালি পর্যন্ত ঢেকে রাখা যাতে ব্রেক বা স্ট্যান্ডের সময় সে নিরাপদ থাকে। হাতে কালো ফিটেড গ্লাভস। রেস শুরু হলো। রাতের নিস্তব্ধতা ভাঙল বাইকের গর্জন দিয়ে। প্রেমের হাত পা চোখ সব কিছুই এক ছন্দে। বাইক যেন তার অঙ্গ প্রত্যঙ্গের অংশ। চারপাশে অন্য দল। রাস্তায় বাঁক আসলো। প্রেম নিখুঁত কন্ট্রোলে বাইক নেভিগেট করলো। বাতাস কেটে যাচ্ছে চুলগুলো হেলমেটের ভেতরও উঠছে। প্রতিপক্ষ চেষ্টা করছে তাকে পেছনে ফেলে, কিন্তু প্রেমের চপলতা এবং অভিজ্ঞতা সব কিছু ছাপিয়ে গেছে। শেষ লম্বা সরাসরি পথ। প্রেম তীব্র গতি, প্রতিটি রেসিং লাইন পার করে ধুলো উঠছে, কাদা ঝাপসা করছে, কিন্তু সে থামছে না। শেষ ফ্ল্যাগের কাছে পৌঁছাতেই প্রেম নেওয়াজ জিতল। রেসের শেষে বাইক থামিয়ে হেলমেট খুলল। সবাই গর্জে তাকে চেয়ার আপ করছে। দলের সবাই পানি, হুইস্কি, ড্রিঙ্কস নিয়ে তার দিকে ছুটে এলো, চিৎকার করে হাত তুলে চিয়ার করতে। দেখেছিস, আমরা জানতাম তুই পারবি প্রেম। কেউ একজন বলে উঠল। প্রেমের দলের লেডি বাইকারটার হাতে পানির বোতল। সে এগিয়ে দিতে যাবে, তখনই হেরে যাওয়া প্রতিপক্ষ বলে উঠল, হেরে গেছি তো কি হয়েছে এলিসা? তুমি আজকে রাতটা আমার সঙ্গে কাটিয়ে আমায় জিতিয়ে দাও না? এলিসার প্রেমের দিকে তাকাতেও এলো না। সে বাইকের ওপর হেলমেটটা রেখে নিচে নেমেই বলা নেই কওয়া নেই একের পর এক ঘুষি মারতে থাকলো ছেলেটিকে। ছেলেটি নিজেও বুঝতে পারেনি। সবাই এসে প্রেমের হাত থেকে তাকে বাঁচানোর চেষ্টা করেও পারছে না। শেষে অঙ্কুর এসে অনেক কষ্টে প্রেমকে টেনে সাইডে নিয়ে যায়। প্রেম বলে উঠল, আরে ছাড় আমাকে। একে তো হেরেছে, তার উপর আবার দলের বাইকারকে নোংরা কথা বলেছে। ওকে রুমেই পাঠাবো, তবে বেডরুমে না, হাসপাতালের রুমে। ততক্ষণে ভিড় জমে গেছে। কেউ একজন চেঁচিয়ে বলে উঠল, আরে প্রেম ভাই, এই ছেলের শ্বাস চলছে না। অঙ্কুর সেই কথা শুনে প্রেমের দিকে তাকাতেই প্রেম ভাবলেশীন ভাবে বলল, মাটি করে চাপা দিয়ে দে শালাকে। কাল রাতে আর ঘুম হলো না প্রত্যুষের। সঙ্গে কথা বলার পর আর একটুও চোখ জুড়ে ঘুমেরা এলো না। ভোরের দিকে ঘুম ভাঙল তৃষার। সে উঠে গিয়ে বারান্দায় দাঁড়াতেই এবার ডান পাশটায় চোখ গেল। ওই পাশটায় এত জঙ্গল কেন? লম্বা সব গাছের জন্য তো ভালো করে কিছু দেখাও যাচ্ছে না। তৃষার একটু হাঁটাহাঁটি করা দরকার। সে পানি খেয়ে ফ্রেশ হয়ে নিচে নেমে এলো। বাড়ির বাইরে যাবে কিভাবে, যাবে না যাবে ভাবতে ভাবতে চলেই গেল। কত বিঘা জমির ওপরেই নেওয়া স্কুটি। আচ্ছা, প্রত্যুষের নামের শেষে তো দেওয়ান পদবী, তাহলে বাড়ির নাম নেওয়াজ কেন? অদ্ভুত তো ভীষণ। বাড়ির সামনে ঝর্ণা, ফল ফলাদির গাছের অভাব নেই। কি সুন্দর করে সাজানো গোছানো সব। তৃষা হাঁটতে হাঁটতে এগিয়ে গেল আরও সামনের দিকে। এখনও পুরোপুরি আলো ফোটেনি। তৃষা হাঁটতে হাঁটতে কখন যে জঙ্গলের দিকে পৌঁছে গেল, এদিকটায় আসার পর বুঝতে পারল। ফোনটা সে রুমে রেখে এসেছে। এমন অন্ধকার, একটা হাতে বানানো বন। যাও সূর্যের আলো ছিল, এদিকটায় আসার পর সেই অবশিষ্ট আলোগুলো অন্ধকারে বদলে গেল। জঙ্গলটা একটা সময় ফুরিয়ে গেল।
একেবারে ছোট্ট একটা বন। শেষের দিকে আসতেই চোখে পড়ল একটা দোতলা কাঠের বাড়ি, চারদিকে কেমন ছিমছাম, মাঝে একটা বাড়ি। তৃষা আর এগোবে কিনা ভাবতে ভাবতেই কানে একটা শব্দ এলো, মাটি খোঁড়ার শব্দ। এই অসময়ে কে মাটি করছে? সে এবার একটু ভয় অবশ্য পেল, কিন্তু ভয় ভ্রম ভেবে পাত্তা না দিয়ে আরও 2 কদম এগোতেই একটা গুনগুন শব্দ এলো। তার পা মুহূর্তেই থমকে গেল, জমাট বাঁধল। সে স্পষ্ট শুনতে পাচ্ছে কেউ গান গাইছে। এই গানের সুরটা তার পরিচিত। গানের গলা আরও স্পষ্ট হলো, শরীরের ডান পাশ দিয়ে বয়ে গেল একটা শিহরণ। কেউ গাইছে আর মাটি খুঁড়ছে। প্রেম আমার, ও প্রেম আমার। তৃষা আরেকটু এগিয়ে যেতেই হঠাৎ করে পেছন থেকে কেউ একজন তার মুখটা চেপে ধরল। তৃষা তার হাতের দিকে তাকালো, কালো একটা হুড়ি পরা। তৃষা চিৎকার করার উপায় পাচ্ছে না। হঠাৎ লোকটা তার কানের কাছে এলো, ঘাড়ের কাছে মুখ রাখতেই বলল, কোন ভুলে তুমি শুলে বলো এই ফুল সজ্জায়, স্বপ্নের লাশ কাঁধে নিয়ে ওরা কেন চলে যায়। চোখে সূর্যের আলো পড়তেই ঘুমটা তখন হালকা হয়ে আসে তৃষার। সে উঠে বসতেই দেখল 9টা বেজে বেলা। হায় আল্লাহ, প্রথম দিনে এত লেট! তৃষার স্পষ্ট মনে আছে ভোরের দিকে তার ঘুম ভেঙেছিল। তখন সে উঠে ওই জঙ্গলের দিকটায় যায়। হঠাৎ কেউ একজন তাকে পেছন থেকে চেপে ধরে। ব্যাস, তারপর কি হয়েছিল মনে নেই। তৃষা তখনও চোখে ঝাপসা দেখছে। উঠে বসতে একজন মহিলা নক করে রুমে ঢুকে বলল। তৃষার মাথাটা এখনও ঘোরাচ্ছে। সে বারান্দায় গিয়ে ডান পাশে সেই জঙ্গলের দিকে তাকিয়ে জলদি ভেতরে ঢুকে পড়ল। স্বপ্ন নাকি সত্য, কি দেখেছে এখন নিজেরই মনে পড়ছে না। নাস্তার টেবিলে এসে বসতেই হেতিজা হেসে বলল, শরীর অসুস্থ নাকি? না, তবে কেমন যেন একটা লাগছে। নাস্তা করে নাও, সব ঠিক হয়ে যাবে। তৃষা টেবিলে প্রত্যুষকে খুঁজলো, অথচ পেল না। এখন মুখ ফুটে জিজ্ঞেস তো করতে পারে না হবু শাশুড়িকে। ওগো মা, শুনছেন? আপনার ডাউনলোড করা ওই হ্যান্ডসামটা সকাল সকাল তার চাঁদ মুখখানার দর্শন না দিয়ে কমে গেল। প্রেমা এসে বসতেই তৃষা বলল, আজ থেকে পড়ালেখা শুরু করতে হবে কিন্তু। সেই কথায় প্রেমা বিশেষ খুশি হতে পারল কিনা বলা দায়। সে ফোন এনে গ্লাসের সঙ্গে হেলান দিয়ে ফোনটা রেখে কোরিয়ান ড্রামা ছাড়লো। তৃষা ভেতর ভেতর তা দেখে বলল, খাওয়ার টেবিলেও ফোন এনে এই ড্রামা দেখা? তবুও সে মুখে হাসি বজায় রেখে বলল, তো কি ড্রামা আজকাল দেখা হচ্ছে? লাভলি রানার নাটকটাকে আমার যা লাগে না, তবে যতই সুন্দর হোক না কেন, কই সে আর কই প্রেম ভাই। শেষের কথাটা একটু ধীরেই বলল প্রেমা। তৃষা তাতে বিশেষ কোনো পাত্তা দিল না। কিছুক্ষণের মধ্যেই নিচতলার ঘর থেকে সিদ্দিক নেওয়াজ এসে টেবিলে বসতেই হেতিজা তৃষার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। তৃষা তখন বুঝতে পারছে না এই লোকের পদবি দেওয়ার না হয়ে নেওয়াজ কেন হয়েছে। সিদ্দিক একবার চারদিকে তাকিয়ে মুখলেসকে জিজ্ঞেস করলো, প্রেম কোথায়? আজকে শুক্রবার, সে কি ভুলে গেছে শুক্রবার যে সবাই একসঙ্গে মিলে খাবার খাই আমরা? আর এই হেতিজা প্রত্যুষ কোথায়? হেতিজা বাবার কথা শুনে সঙ্গে সঙ্গে বললেন, বাবা সে ভোরে বের হয়েছিল শুনলাম, রুমে আছে, ফ্রেশ হয়ে নিচে নামবে। যাও কালুর বাপ প্রেমকে নিয়ে আসো। তৃষা ভ্রু কুচকে সিদ্দিকের দিকে তাকিয়ে বলল, এ মা, উনি এই বয়সে প্রেম ভালোবাসাকে ডেকে আনতে বলছে কেন? আচ্ছা ডাকুক, ভালোবাসার তো বয়স হয় না। মোখলেস যাওয়ার জন্য দরজার সামনে যেতেই চোখ আটকে গেল এদিকটায় এগিয়ে আসা পুরুষের দিকে। মোখলেসের মুখে হাসি ফুটল। সে বলল, আরে আপনার জন্যই অপেক্ষা করতেছি সবাই। প্রেম একটা মুচকি হাসি নিয়ে বলল, চলো তাহলে, অনেক ক্ষুধে পেয়েছে। প্রেমের পরনে সাদা একটা প্যান্ট, আজকে তার গলায় কোনো লকেট নেই, কেবল হাতে একটা রোলেক্সের ঘড়ি। হালকা নীল রঙের শার্টে তাকে ওই আকাশের মতোই অপূর্ব লাগছে। গায়ের রংটার সঙ্গে জামার রংটা যে কি দারুণ মানিয়েছে। সানগ্লাসটা চোখেই ছিল, ভেতরে যাওয়ার সময় খুলেছে। প্রেম ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে তার গায়ে সেই রোজা ব্র্যান্ডের পারফিউমের গন্ধটা ছড়ায়। তৃষা খাবারটা মাত্র মুখে তুলেছিল, ওমা, প্রেমকে দেখতে পেয়ে নাক মুখে সেই খাবার নিমিষে উঠে গেল। প্রেমা তাকে পানি এগিয়ে দেবে নাকি প্রেমকে দেখবে নিজেই বুঝতে পারছে না, তবুও পানি এগিয়ে দিল। তৃষার মাথা তখনও কাজ করছে না। সে তৃষাকে দেখেও না দেখার একটা ভঙ্গিমা করে একেবারে তৃষার পাশের চেয়ারে বসে জুনুকে বলল,
পাউরুটিগুলো মাখন দিয়ে টোস্ট করেছো তো? আর স্ট্রবেরি এবং চকলেট? শোনো, সকাল সকাল এত গরম পড়েছে আজ, কোল্ড কফি দেবে সঙ্গে। ডিম হাফ বয়েল, পুরো সিদ্ধ ডিম যেন না হয়। তৃষা নিজের নাস্তার দিকে তাকায়। সে সকাল সকাল পরোটার সঙ্গে চা আর সবজি খাচ্ছে, ডিম ভাজিও আছে। আর প্রেমকে দেখো কি সব বড় রকি খাবার খাচ্ছে। কিন্তু কথা সেটা নয়, তৃষা নেশা তো করেনি, তবে চোখের সামনে প্রেমকে কেন দেখছে? আর এই ছোকরা কি আজ একটু বেশি হ্যান্ডসাম লাগছে না? এ কোথায় এসে পড়লো? মাথায় ব্যথাটা দ্বিগুণ হয়ে গেল। তৃষা হাবার মতো চায়ে চুমুক দিতেই সিঁড়ি বেয়ে প্রত্যুষ নেমে আসে। কালো একটা ব্লেজার পরা, ভেতরে সাদা শার্ট, গলায় টাই, একেবারে খাঁটি জেন্টলম্যান যাকে বলে। তৃষার তো এবার মাথাটা ঘুরে যাবার পালা। গায়ের পারফিউমটা মাথা হ্যাং করে দিচ্ছে। প্রত্যেক মুচকি হেসে তৃষার পাশের সিটটায় বসল। তৃষার পাশে প্রেম আর ডানে প্রত্যুষ। একজন একটু কম সুদর্শন হলে পারত না? শ্বাসকষ্ট উঠে যাচ্ছে। চেঁচিয়ে বলতে ইচ্ছে করছে, এই কেউ অ্যাম্বুলেন্সের খবর দে, নয়তো নয়তো কিছু একটা কর। এভাবে আর কতদিন অবিবাহিত হয়ে বাঁচব? যৌবন তো চলে যাচ্ছে সুপুরুষ দেখতে দেখতেই। সন্ধ্যার দিকে প্রেমাকে পড়াতে বসে তৃষা জানতে পারলো আসলে এই বাড়ির ছেলে হচ্ছে প্রেম নেওয়াজ, আর প্রত্যুষ তো দেওয়ান বাড়ির ছেলে। তবে এখানেই মানুষ হওয়া। তৃষা এখন কি করবে বুঝতে পারছে না। প্রত্যুষ আর সে এক বাড়িতে আছে এই খুশিতে লুঙ্গি ডান্স করবে, নাকি প্রেমের বাড়িতে তাকে থাকতে হবে এই ভেবে ফাঁসির মঞ্চে ঝুলে থাকবে? এই প্রেম নেওয়াজের জন্য কোথাও শান্তি নেই। তৃষা প্রেমাকে ওদিকের জঙ্গলটা সম্পর্কে কিছু জিজ্ঞেস করতে গিয়েও করলো না। সেধে সেধে জিজ্ঞেস করাটা কেমন যেন হয়ে যাবে না? এত ছোট লোক কি নাকি সে? পড়া শেষ হতেই তৃষা নিজের রুমের বারান্দায় গিয়ে আবারও উকিঝুঁকি মারল জঙ্গলটার দিকে। আচ্ছা, ওইখানে কে থাকে? আর সকাল সকাল প্রেম নেওয়াজ এমন জামাই সেজে বাইরে থেকে কেন এলো? গেটের দিকে চোখ যেতেই দেখলো প্রত্যুষ গাড়ি বের করে কোথাও একটা যাচ্ছে। ইস, একবার যদি তার দিকে তাকাতো। তৃষা মনে মনে গেয়ে উঠল, আমার দিকে চাইয়া দেখেন, বয়স কত অল্প, সারা রাত জেগে আমরা করব অনেক গল্প। 2 লাইন গেয়েই তৃষা থেমে গেল। ভ্রু কুচকে বলল, আব্বে শালা, রাত জেগে গল্প কেন করব? করার মতো তো বহুত কাজ আছে। বংশবিস্তার রেখে গল্প, টু মাচ ফকিরা কাজ কারবার। তৃষা ভালো করে সন্ধ্যা নামতেই তিরিং বিরিং করে চোরের মতো সিঁড়ি দিয়ে নেমে গেল। আজ তো ওই জঙ্গলে যাবে সে। ওইখানে কেমন ফাঁকা স্পেস আছে দেখে আসতে হবে না, নইলে পরের বার প্রত্যুষ জানেমানকে নিয়ে জঙ্গলে মঙ্গল করবে কেমন করে? তৃষা সুন্দরভাবে তৈরি হয়ে গায়ে একেবারে পারফিউম মেরে জঙ্গলের দিকে হাঁটা ধরো। এইবার ফোনটা সাথেই ছিল, সেখানে যেতে সময় লাগেনি। তবে তৃষা এখনও বুঝতে পারছে না যে ভোরে কি সে সত্যি এখানে এসেছিল নাকি সবটা ভ্রম। আর যদি সত্যি হয় তাহলে কে তাকে রুমে এনে বিছানায় শুইয়ে দিয়েছে? ওমা, আশিক জিনটির নয় তো? এমনিতেই তৃষা একটু সুন্দর মানুষ, একদিকে মানুষ তাকে বিরক্ত করে, অন্যদিকে ভূতে। কি ননসেন্স বিষয়! তৃষা জঙ্গল পেরিয়ে শেষে গিয়ে দেখলো একটা কাঠের বাড়ি। নিচের দিকে আর আবার থাই গ্লাস দেওয়া পুরোটা। একটা বাতি জ্বলছে, নইলে তো অন্ধকারের গুদাম হয়ে যেত এই জায়গাটা। তৃষার কেন জানি বাড়িটার প্রতি আকর্ষণ তৈরি হলো। আচ্ছা, সে রিলসে দেখেছে এমন পরিত্যক্ত বাড়িতে অনেক টাকা পয়সা পাওয়া যায়, খুঁজে দেখবে নাকি? তৃষা থাই গ্লাসের সামনে গিয়ে খোলার চেষ্টা করতেই সেটা খুলে গেল। সে কথা না বাড়িয়ে ভেতরে ঢুকে পড়ল। ভেতরের সব ফার্নিচার কালো রঙের, অদ্ভুত সব এন্টিকের জিনিসপত্র। তৃষা পানির শব্দ পেল, সেই সঙ্গে আরও বেশ কিছু শব্দ কানে এলো তার। আর একটু সামনে যেতেই একটা ওপেন কিচেন দেখল। একটা লোক কিচেনে কী সব করছে। পেছন থেকে কেবল পিঠময় দেখতে পাওয়া যাচ্ছে। লম্বা চওড়া কাঁধ, পেশিগুলো কি নিখুঁত আর সুঠাম। কালো রঙের একটা ট্রাউজার পরা, বুকটা নগ্ন, পিঠে উইংড স্ক্যাপুলা দেখা যাচ্ছে। কাঁধের কাছে পিঠের হাড়ের ওপর থেকে স্পাইন পর্যন্ত উঁচু এবং আলতো সরে থাকা হাড়ের ছোপগুলো পিঠের ছোট্ট বাটারফ্লাইয়ের আকৃতি ধারণ করেছে। লোকটা মৃদু নড়তেই সেই ছাপগুলো আরও স্পষ্ট হয়ে উঠল। তৃষা আরেকটু কাছে যেতেই বুঝতে পায় লোকটা মনোযোগ দিয়ে রান্না করছে। পরিচিত একটা পারফিউমের গন্ধ নাকে আসতেই সেই লোকটি এবার পেছন ফিরে তাকালো। মুহূর্তেই তৃষা জমে উঠল, ওমা, এ তো দেখি প্রেম নেওয়াজ। প্রেম কেবল তার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, প্রথমে ভার্সিটি,
তারপর বাড়ির মধ্যে, এখন এখানেও। নেক্সট কোথায় যাবে? প্রেম নেওয়াজের বিছানায়? মুখ সামলে কথা বলুন। মুখ তো সামলেই রাখবো, কিন্তু নিজেকে কতক্ষণ সামলাতে পারবো জানাবি। প্রেম ভাই, তৃষার চোখে স্পষ্ট ভয়। প্রেম ছুরিটা হাতে নিয়ে তুলে নিয়ে বলল। এসে যখন পড়েছো এই শাড়ি কি করে? সে গুনগুনিয়ে ওঠে। ওয়েলকাম টু মাই ডার্ক সাইড। প্রেম একটু একটু করে এগিয়ে আসে তৃষার দিকে। তৃষা একটা ঢোক গিলে পেছানোর জন্য প্রস্তুত হতে এক মুহূর্তে প্রেম তৃষার গলা চেপে ধরে একেবারে নিজের কাছে নিয়ে আসে। প্রেমের উত্তপ্ত নিঃশ্বাসে পতন তৃষার শরীরে পড়তেই তৃষার শরীর ঠান্ডা হয়ে আসে। গলাটা এই লোক এত জোরে চেপে ধরেছে। তৃষা ছাড়ানোর চেষ্টা করতেই প্রেম তার হাত দুটো এক করে পেছনের দিকে নিয়ে জোরে করে চেপে ধরে। তৃষার আগে তখন ফেটে একাকার, মুখটা লাল হয়ে উঠেছে। প্রেম তা দেখে বোধহয় আনন্দই পাচ্ছে। সে একবার তৃষার ঠোঁটের দিকে তাকায়, একেবারে কাছে এসে নমনীয় কণ্ঠে বলে, এটা জাহান্নাম তৃষা, এখানে তোমায় স্বাগতম। বলেই তৃষাকে ছেড়ে দেয় প্রেম। ধাক্কাটা এতই জোরে ছিল যে নিজেকে সামলাতে তৃষার ভালোই কষ্ট হয়। কোনো মতে তৃষা নিজেকে সামনে উঠে দাঁড়িয়ে বলল, আপনি কি মানুষ নাকি জানোয়ার? আমার গায়ে হাত দেওয়ার অধিকার কে দিয়েছে আপনাকে? আমি কি এমন সর্বনাশ করেছি আপনার? আমার বাড়ির মধ্যে অনুমতি ব্যতীত প্রবেশ নিষিদ্ধ। জবাব দাও, কেন এসেছো জুনিয়র এখানে? আমি কি জানি আপনার এই পাগলখানায় আসা নর্মাল মানুষদের জন্য নিষিদ্ধ? প্রেম তৃষার দিকে এগিয়ে আসতেই তৃষা 2 কদম পিছিয়ে যায়। প্রেম তা দেখে থেমে গিয়ে বলল, আর একটা বাজে কথা বললে থাপড়ে মুখের জিওগ্রাফি বদলে দেব। বদলাতে আমিও অনেক কিছু জানি। মুখে লাগাম টানুন প্রেম ভাই। তোর ভাইয়ের গোষ্ঠীর সুষ্ঠি। আমি গেলাম, আর কখনো এই বালের বাড়িতে আসবো না। এটা বাড়ি হলো কোনো? মনে হচ্ছে ভ্যাম্পায়ারের বাড়িতে ভুল করে ঢুকে পড়েছি। তুমি ওই ভুল করে ঢুকতেই পারবে, বের হওয়ার ক্ষমতা নেই। যাচ্ছি। প্রেম পেছন থেকে তৃষার হাত ধরে পুনরায় তাকে নিজের কাছে টেনে আনে। এবার আর আঘাত নয়, চোখে চোখ রেখে মুখের ওপর এলোমেলো হয়ে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে বলল, নিজের ইচ্ছায় এসেছো, যাবে আমার ইচ্ছায়। আমার লাগছে প্রেম ভাই। বারবার ভাইয়া বলে হৃদয়ের ক্ষত বাড়িয়ে দিও না সোনা। প্রেম তৃষাকে উল্টো ঘোরায়। তৃষার চুলগুলো একবার পেছন থেকে স্পর্শ করে মুখ গুজে দেয়। নিমিষেই তার চোখ দুটো বন্ধ হয়ে আসে। তৃষার যেন একেবারে সহ্য হচ্ছে না। সে ছ্যাত করে উঠল। আপনার ক্ষতের মধ্যে আমি লবণ চিপড়ে দেব। দেখো সোনা, তুমি নিজেকে বেশি সুন্দরী আর সাহসী ভাবছো বোধহয়। প্রেম তোমাকে এখনো ধরেইনি। যেদিন ধরবে সেদিন আর ঘুম ভাঙবে না তোমার। তাই তর্ক আমার সঙ্গে করো না। মুখে মুখে তর্ক আমার একেবারে অপছন্দ। এসব অপছন্দের কাজ করে আমাকে রাগাও কেন বারবার? লোক, কত ভালো করে কথা বলছি। ছাড়বেন আপনি? প্রেম আরও শক্ত করে তৃষাকে চেপে ধরে। ব্যথায় তৃষার চোখ দিয়ে জল গড়িয়ে পড়লেই প্রেম সেই জল আঙুল দিয়ে মুছে দিয়ে বলল, এখন তো এই বাড়ির চাকর তুমি, টাকা গেলছো, খাচ্ছো। খালি এসব করলে কি হবে? প্রেম নেওয়াজকেও তো খুশি করতে হবে না? ছি, কি নোংরা আপনি। এত পবিত্রতা দেখাবে না আমার সামনে। দুনিয়ায় এত পবিত্রতা থাকলে জনসংখ্যা আজ এত বাড়তো না। আপনার মতো মানুষদের জন্যই দেশের আজ এই অবস্থা। যেভাবে বলছো আমি মনে হয় আমার 20-25টা বাচ্চা কাচ্চা তোমায় ডোনেশন করেছি। তবে তুমি চাইলে আমি আপাতত করে দেখাতে পারি। যদিও আমার সঙ্গে বিক্রিয়ায় যাওয়ার মতো ক্ষমতা যোগ্যতা কোনোটাই তোমার মধ্যে নেই। আরে ভাই, এখন ছাড়ুন তো। এমন চেপে ধরে যে দাগ বানিয়েছেন, এখন মলমের খরচা কে দেবে? আপনার নানা? না, তোর নানা আছে না, ওইটাকে কবর থেকে তুলে এনে খরচের টাকা নিবি। তোর মতো প্রোডাক্টের ওপর তো একমাত্র ডেট ওভার ফেন্সিডিল খাওয়া পাবলিক ছাড়া কেউ ইনভেস্ট করবে না। আর আমার ভেতর এত কুতকুতানি নেই যে তোর পেছনে টাকা ঢালবো। সুন্দরী হলে না হয় ভেবে দেখতাম। তৃষা মুখ ফুলিয়ে গালি দেয় প্রেমকে। মনে মনে, এই লোকের মুখের কি চিরি, একেবারে যেন লাগাম ছাড়া রেসের গরু। প্রেম তৃষাকে ছেড়ে দিতেই তৃষা বলল, আপনি একদমই ভালো না প্রেম ভাই। কথা দিলাম আর কখনো আমার এই দিকটা দেখবেন না আপনি। আপনি আমার ভার্সিটির সিনিয়র, কেবল এইটুকুই জানি আমি। এছাড়া আপনার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। আপনাদের বাড়ির মেয়েকে পড়াই, এখানে থাকার সুযোগ দেওয়া হয়েছে, এইটুকুই আমার পরিচয়। মুখে এটা বললেও মনে মনে তৃষা বলল, দাঁড়া বেটা শয়তান, আমার সঙ্গে সুযোগ পেয়ে আজ এমন করলি না? তোর ভাইয়ের বউ হয়ে যদি তোর উপর অত্যাচার না করি, তবে আমিও তৃষা নজায়াত না। আজকের রাতটা আমার ঘরেই থেকে যাও। মাথা আপনার শেষ। এই মাথা আর দেশের কোনো কাজে লাগবে না। মাথা কাজে না লাগুক, শরীরটা তো কারো না কারো কাজে লাগবে। কার? তোমার। আপনার শরীর দিয়ে আমি কি করব? নিজের শরীরটাই তো সামলাতে পারি না।
আমারটা অনেক কাজে শোনা। এই শরীরটা দেখতে পাওয়াও কত নারীর স্বপ্ন জানো। রুচি খারাপ হলে যাই হয় আর কি। অনেক পেঁচাল শুনেছি। যেই দাগ আপনি আজ বানালেন না, তা একদিন 3 ডাবল দিয়ে তৃষা উসুল করে ছাড়বো আমি। আমি তৃষা। আমার যেন তেন ভাববেন না। আমি ওসব মেয়ে না যে কেউ গলায় উঁচু গলায় কথা বললে চুপ করে থাকবো। আমি তৃষা। আমার সঙ্গে গলা উঁচু করে কেউ কথা বলে আমি তার গলার রগটাই টেনে ছিঁড়ে আনি। মাইন্ড ইট। প্রেম তাকিয়ে বাঁকা হাসল, তারপর বলল, আই লাইক ইট। গল্পে সাসপেন্স থ্রিল না হলে নিরামিষ লাগে। প্রেম কাছে আসতেই এবার তৃষা দেয় এক দৌড়। তবে তাড়াহুড়োয় থাই গ্লাসটা দেখেনি, একটা বাড়ি খেয়ে ধপাস করে পড়ে যায়। প্রেম তখনও ভাবলেশীন ভাবে তাকিয়ে রয়, যেন কিছু হলোই না। তৃষার সামনে উঠে দাঁড়াতেই প্রেম ফ্রিজ থেকে স্ট্রবেরি বের করে সেটা চকলেটের সঙ্গে মাখিয়ে মুখে নিয়ে বলল, পরের বার এলে পারফিউমটা বদলে আসবে। এটা পারফিউম কম এয়ার ফ্রেশবার লাগছে বেশি, তবে শ্যাম্পুর গন্ধটা চলে। তৃষা কপালে হাত ঘষতে ঘষতে উঠে দাঁড়ালো, তারপর এক দৌড়ে বাইরে চলে গিয়ে বলল, পরের বার এলে ডাস্টবিনে ময়লা নিয়ে আসবো প্রেম ভাই আপনার জন্য। চিন্তা নেই সোনা, ওই ময়লা তো আমি তোমাকেই খাওয়াবো। জলদি এনে ফেলো। শালা তোর জন্য ড্রেন থেকে শরবত তুলে আনবো। আপন মনে বকতে বকতে তৃষা চলে গেল। এই তো এত করে বললো, আর জীবনেও বকাবকি গালাগাল করবে না সে। ওই বিশেষ কথা কি তার মনে আছে, নাকি ব্রেনের সেই বিশেষ অংশটা ডিলিট হয়ে গেছে? রাত 9টা বাজে কেবল তখন। উঁচু উঁচু ভবনের ফাঁক গলে সেই আকাশ দেখা যায় টুকরো টুকরো করে। কোথাও অন্ধকার ঘন, কোথাও আবার বিদ্যুতের আলোয় ফিকে। নিয়ন সাইনবোর্ড, রাস্তায় ল্যাম্পপোস্ট আর দোকানের ঝলমলে আলো মিলে আকাশকে কেমন যেন চেপে রেখেছে। তবু মাঝে মাঝে ওপরে তাকালে দেখা যায় অর্ধচন্দ্রটা ভেসে আছে। আলোটা ঝাপসা, কারণ ধোঁয়া আর ধুলার আবরণে তার দীপ্তি ম্লান হয়ে গেছে। খুব বেশি তারা দেখা যাচ্ছে না, যেগুলো দেখা যাচ্ছে সেগুলোও কেবল মিটমিটে বিন্দুর মতো। তবে এই আকাশেরও আলাদা একটা আকর্ষণ আছে। এই আকাশ যেন মানুষের ভিড়ের মাঝেও নিঃশব্দে দাঁড়িয়ে আছে। তার গভীর কালো রঙের ভেতর একটা কথা বারংবার ভেসে আসছে, তুমি যতই হইচই করো, আমি আমার অসীমতাই ধরে রাখবো। নেওয়াজ বাড়ির দোতলার ঘরে প্রেমা শুয়ে শুয়ে কোরিয়ান ড্রামা দেখছে। হঠাৎ মনে হলো রুমে কিছু একটা ঢুকেছে। ওমা, কোরিয়ান নায়ক নাকি গবলিন? ওর তো ক্ষমতা আছে হুটহাট সব জায়গায় যাওয়ার। প্রেমা নড়ে চড়ে বসতেই শব্দটা আবার হলো। এবার কেমন কেমন জানি একটা ভয় করছে। সে বারান্দার দিকে যায়, কই কিছু তো নেই। পেছনে ফিরতেই চিৎকার করে ওঠে। তবে শব্দ হওয়ার আগেই কেউ একজন তার মুখ চেপে ধরে, গালে একটা চুমু দিয়ে বলল, আমি তোমার মেহরাব গো। অন্ধকার রুমটার দেয়াল জুড়ে ছবি টাঙানো, টেবিলের ওপর কাগজপত্রের অভাব নেই। এখানে ওইসব নারীদের লিস্ট আছে যারা প্রতারক। আচ্ছা, তাদের বেঁচে থেকে লাভ কি, যারা একজনকে ভালোবেসে অন্যজনের এমন অনায়াসেই হয়ে যায়? লোকটি কালো হুডিটা গা থেকে খুলে ফেলল, মুখের মাস্কটা খুলে টেবিলের উপর রেখে এগিয়ে গেল শিকলের সঙ্গে বেঁধে রাখা নারীটির দিকে। নারীটি চুপসে আছে, ভয় আর আতঙ্ক তার ভেতর দানা বেঁধে আছে। লোকটি মেয়েটির সামনে বসেই তার চুলগুলো সুন্দর করে সরিয়ে দিয়ে জিজ্ঞেস করল। কয় বছরের প্রেম ছিল? মেয়েটি চুপ করে রয়, ভয় তার ভেতরকার সব কথা গিরে ফেলেছে। লোকটির এই নিস্তব্ধতা একেবারেই পছন্দ হয় না। সে হাতের ছুরিটা মেয়েটির আঙুল ছুঁয়ে বলল, প্রশ্ন করলে কেউ উত্তর না দেয়, তখন আমার ভীষণ রাগ হয়। মেয়েটি কিছু বুঝে ওঠার আগেই লোকটি ভ্যাচাং করে তার আঙুলটা কেটে নেয়। ঝর্ণার মতো রক্ত এসে তার মুখে ছিটকে পড়ে। পুরো ঘর কেঁপে ওঠে মেয়েটির হাহাকারে, চিৎকারে। লোকটি উঠে দাঁড়ায়। পাশের ঘরে আলাদা একটা লোহার বিরাট খাঁচা আছে, তাতে হিংস্র একটা কুকুর বন্দি, লোকটির আদরের কুকুর। সে ওই ঘরটায় গিয়ে আঙুলটা কুকুরটিকে দিতেই তার তৃপ্তি করে খেল সে। তা দেখে কেমন জানি শান্তিময় একটা হাসি ফুটে উঠল লোকটির মুখে। সে খাঁচার ভেতরে হাত ঢুকিয়ে কুকুরটির মাথায় হাত বলিয়ে দিল, তারপর বলল, এবার কোন অংশটা খাবে বলো তো? বলেই সে আবার গান ধরো। প্রেমামা, ও প্রেমামা। শেষ রাতে ভালোই ঠান্ডা পড়েছে। আজ ঘুমটা অ্যালার্মের শব্দে অতি কষ্টে ভেঙেছে। তৃষা উঠে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আপন মনে ঘরের মধ্যে ঘানে। আজকে সকালে নাস্তার টেবিলে সে কাউকেই পায়নি। এমন না যা একেবারে কাউকে পায়নি। সিদ্দিক নেওয়াজের সঙ্গে বেশ ভালোই কথা হয়েছে।
কত কি জিজ্ঞেস করেন তিনি। যখন জানতে পারেন তার নাতি আর তৃষা একই ভার্সিটিতে পড়ছে, তখন তিনি আরও খুশি হন। তবে মুরব্বী খানিকটা মন খারাপ করে আবার বলেছেন,